ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 66 লাখ টাকার এই টুর্নামেন্টে তোমরা যে এত সাপোর্ট এবং ভালোবাসা দেখাইছো তা অনেকটাই কল্পনার বাহিরে। এত আশা ভরসা এবং স্বপ্ন নিয়ে এই টুর্নামেন্টে আমরা শুরু করলেও এর সমাপ্তিটা ঘটে ফাইনালে শুধুমাত্র 4 পয়েন্টের ব্যবধানে। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, এই টুর্নামেন্টে আমরা নতুন হিসেবে আমাদের চেষ্টার কোনো প্রকারের কমতি ছিল না। কমতি ছিল আমাদের মধ্যে কম্বিনেশনের, কমতি ছিল আমাদের টিমের আশারের, কমতি ছিল আমাদের টিমে স্নাইপার প্লেয়ার পিসি থেকে ফোনের, এবং কমতি ছিল আমাদের টিমে কিছু কিছু প্লেয়ারের ডিভাইস চেঞ্জের। এত এত মাইনাস পয়েন্ট থাকার পরেও আমরা একজন ইউটিউবার হিসেবে ধরে নাও, আমরা একজন র্যাঙ্ক পুশার হিসেবে ধরে নাও, আমরা একজন র্যাঙ্ক পুশার টিম অথবা ইউটিউবারের টিম একটা স্পোর্টস লবিতে গিয়ে এই ময়দানে এসে এতটুক যা করছি তা মনে হয় না আজ পর্যন্ত কেউ করতে পারছে। মুরব্বি তার মানে আবার ভাই বোন, আমি এখানে সিম্পেথি নিতে আসছি। আমি এখানে তোমাদের সাথে কিছু বাস্তব ঘটনা শেয়ার করতে আসছি। আমাদের এই টুর্নামেন্টে কেন খারাপ হইলো, খারাপ বললেও অনেকটা ভুল হবে, কেননা 4 পয়েন্টের জন্য আমরা এই টুর্নামেন্টের জন্য ইন্দোনেশিয়ায় কোয়ালিফাই করতে পারলাম না। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যা হয়েছে প্রত্যেকটা ম্যাচের কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। এবং তার পাশাপাশি আমাদের কিছু হটার্স ভাই ক্রিয়েট হয়েছে কিছুদিন যাবত আমি দেখতেছি। তো হটার্স ভাইরা অবশ্যই এই ভিডিওতে একটা করে কমেন্ট করে জানাই দিবা এক লাইনে যে আমাকে হেট কেন করো, কি ভুলের কারণে আমাকে হেট করো, বা আমি কি এমন খারাপ তোমাদের সাথে করলাম যে কারণে আমি তোমাদের কাছে হেট পাই। সবার কাছে না, আমি জানি যে 1 লাখের মধ্যে সর্বোচ্চ 500 জন হেট দেয়। তো এই 500 জনই কেন হেট দিবে এটাই আমি জানতে চাই। যদি সৎসাহস মনে থেকে থাকে কমেন্ট করে জানাতে ভুলবা না। আমাদের ইউটিউব চ্যানেলে শুরুতেই ছিলাম আমরা একজন র্যাঙ্ক পুশার, তারপরে ধীরে ধীরে যখন দেখলাম স্পোর্টস কমিউনিটি একদম ঘুমায় আছে, কোনো রকমের টুর্নামেন্ট হচ্ছে না বা টুর্নামেন্টে লাইভে ওয়াচিং চলে 50টা 100টা, ঠিক ওই টাইমে আমরা শুরু করলাম ইউটিউবারদের টুর্নামেন্ট খেলা। এবং আস্তে ধীরে ওখানে খেলতে খেলতে ভিডিও আপলোড দিতে দিতে আমরা মোটামুটি ইউটিউবারদের টুর্নামেন্টে মোস্ট অফ দ্য টাইম বা 80% টাইম ধরো আমরা উইন হয়েছি বা ভালো পারফরমেন্স করছি, তোমাদের মন জয় করে ফেলছি এবং তোমরা আমাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা দেখাইছো। তারপরে যখন গেমটা আনব্যান হয়েছে কিনা এটা আমি বলবো না, তবু অফিসিয়াল টুর্নামেন্ট আসা শুরু করলো ইউটিউবারদের টুর্নামেন্টে এত সাপোর্ট এবং ভালোবাসা দেখার পরে। তারপরে যখন আমরা আস্তে আস্তে আমাদের ইউটিউবারদের টিমকে স্পোর্টস টিমে রূপান্তরিত করতে গেলাম এবং চাইতে গিয়ে তো মোটামুটি অনেক বাধাগ্রস্ত হয়েছি আমরা। আলিফকে পিসি থেকে ফোনে শিফট, আমাদের টিমের মধ্যে অনেকের রোল চেঞ্জ, অনেক কিছু A to Z করতে করতে দিন শেষে আমরা এই সেক্টরে অনেকটা নতুন 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 ফিল করতেছি। তো এই নতুন নতুন জায়গায় এসে ইউটিউবার টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা যেহেতু এই টুর্নামেন্টের ফাইনালে উঠেও গেছিলাম, মোটামুটি স্বপ্ন ছিল এই টুর্নামেন্টের ফাইনালে আমরা ভালো কিছু করব। বাট অল্প কিছু পয়েন্টের জন্য এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল ওয়ান কাইন্ড অফ। তবুও দিন শেষে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অনেকটাই হাসি মুখে তোমাদের জন্য ভিডিও বানাতে আসতে হইলো, কেননা তোমাদের জানা উচিত ফাইনালে আমাদের সাথে কেন এরকম হইলো। বা বলবো না যে একবারে খারাপ গেছে, কথা আমি কখনোই বলবো না, আমরা আমাদের বেশ দিয়ে চেষ্টা করছি, বাট যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ, আর বাকিটা কপালের জন্য আমাদের সাথে জয় বাংলাটা হয়েছে। আর ইউটিউবার থেকে সরাসরি স্পোর্টস টিমে রূপান্তরিত হওয়ার পরে আমি তোমাদের বলছিলাম আমাদের পারফরমেন্স মোটামুটি অনেকটাই খারাপ যাবে, তোমরা আমাদের সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থাইকো। তো এই সুযোগে তোমরা যারা আমাদের সাপোর্ট করছো, ভালোবাসা দিছো, তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমরাই রিয়েল টপ 1 ফ্যান, তোমরাই রিয়েল টপ 1 আর্মি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এইখানে কিছু লোক অলরেডি আমাদের পারফরমেন্স দেখে অনেকেই পোল্টি টোল্টি মেরে দিচ্ছে, বাট প্যারানাই চিল। হেটার্সদের তো বহুতই সাপোর্টার্স বানাইলাম, কারণ আমাদের লাইফে টুর্নামেন্ট জার্নি শুরু থেকে বহুত হেট পাইছি ভাই। তারপরে আস্তে ধীরে যে এগুলারে কেমনি কি করছি তোমরা তো ছিল আমাদের সাথে, তোমরা ভালো করেই জানো। তো প্যারানাই চিল, সাপোর্ট দিয়ে থাকো, ভালোবাসা দেখাইতে থাকো, আমরা আমাদেরকে খুবই ভয়ঙ্কর রূপে খুব সুন ফিরে আনবো, ভয়ঙ্কর রূপে ফিরে আসবো, ভয়ঙ্কর ভাবে কামব্যাক করবো। এই ডায়লগগুলা টিকটকে দেন, না আই এম নট টকটকার, আমি হচ্ছে একজন ইউটিউবার। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা আমাদের ভেজ দিয়ে এখন দিয়ে চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব, এবং সফলতা তো একদিন না একদিন আসবেই। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমরা যারা এখন পর্যন্ত জানো না আমাদের এই টুর্নামেন্টে পারফরমেন্স কেন খারাপ হয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কেননা তোমরা তো কেউই জানো না আসলে কি ঘটনা ঘটছে এবং আমি কেন এই টুর্নামেন্টে ছিলাম না। আর ওই যে ডিকে ফ্ল্যাশ সুবর্ণ 70 এই নিয়েও ঘটনা দু একটা আমি শেয়ার করবো। তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো, বিকজ আজকে আমাদের FFWS এর ফাইনালে কেন খারাপ হইলো, বা কেনই বা এরকম হইলো, বা কেনই ভালো হইলো, যেটাই মনে করো সব A to Z শেয়ার করবো। লাইভ দেখে দেখে একটা করে তোমাদের পুরো ডিটেলস জানাবো, কেননা আমি আমাদের টিমে না খেললেও আমি আমার প্রত্যেকটা টিমের সাথে মোটামুটি ম্যাচ শেষে কথাবার্তা হয়েছে এবং প্রত্যেকটা রেকর্ড আমি দেখে আসছি, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে আসছি। আর টিমের প্রত্যেকটা প্ল্যান আমার আগে থেকে করা ছিল যে কে কই ল্যান্ডিং করবে, কে কিভাবে খেলবে,
না খেলবে, সম্পূর্ণ প্ল্যান আমার দেওয়া ছিল। বাট তারপরেও কি কি ভুল হয়েছে, কি কি ভুল হয় নাই, এগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। এবং ফাইনালে কেন আমি খেলি নাই এগুলো নিয়েও কিছু কথা আছে। তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। Ladies and gentlemen. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওটা যেমন থাম্বনেল দেখে তোমরা তখন অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা ফুল ভিডিও দেখো তখন অনেক বেশি মজা পাবা। বিকজ গাইস আজকের ভিডিওতে আমরা কিন্তু নিয়ে চলে আসছি আমাদের বহুল প্রতীক্ষিত আলোচিত এফএফডব্লিউএস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের ম্যাচের কাহিনীগুলো। মেনলি আসলে কি হয়েছে আমি তোমাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করব। সবাই তো মোটামুটি লাইভে দেখছো আসলে কি হয়েছে, বাট আসলে আমাদের মধ্যে কি হয়েছে এগুলো তোমাদের মাধ্যমে জানানোর চেষ্টা করবো। যেহেতু আমি ফাইনাল খেলি নাই, এজন্য আমি ওই রকম রেকর্ডিং দিয়ে প্রত্যেকটা ম্যাচের কাহিনী দেখাতে পারবো না। বাট ফাইনাল খেলার পরে আমি আমার প্রত্যেকটা টিমমেটের সাথে কথা বলছি, সবাইকে নিয়ে বসছি, মিটিং সিটিং করছি, কি কি ভুল হয়েছে কি হয় নাই সব নিয়ে কথা বলবো। এবং মেন কথা হচ্ছে পুরো টিমের প্ল্যানিং আমার আগে থেকে ছিল, কি কই ল্যান্ডিং করবে, কি করবে না করবে সব করে দেওয়া ছিল। শুধুমাত্র আমি খেলতে পারি নাই ফেস রিভিলের একটা ঘটনা নিয়ে। যাই হোক, ওইলেনের কথা হবে পরে। তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আজকে ভিডিও শুরু করো। সরাসরি চলে যাব আমাদের এই টুর্নামেন্টের লাইভে। ব্যাকগ্রাউন্ডে আমার গেম প্লেও চলবে একটা সিএস এর, তারপর পাশাপাশি তোমাদের ঘটনাগুলো এক এক করে বলবো। যদিও অনেকটা ঠান্ডা লেগে আছে, যার কারণে ভয়েসটা একটু হালকা পাতলা অন্যরকম লাগতে পারে। তো ব্যাকগ্রাউন্ডে চলবে আমাদের এফএফডব্লিউএস টুর্নামেন্টের সিএচ এর শো ম্যাচ, যেটা লাইভ হয় নাই, ওই ম্যাচটা তোমরা দেখতে পারবা। এবং তার পাশাপাশি আমরা চলে যাব প্রথম ম্যাচ বারমুডাতে। তো প্রথম ম্যাচ বারমুডা, আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের টিম নিউ নামে ল্যান্ডিং করে কিন্তু আলিফ সোনাবাবু তিনটা কিল পায়। বাট এখানে মেহেদি ভাই কেন দাঁড়ায় ছিল, মাহফুজ ভাইও দাঁড়ায় ছিল, কেন ছিল তোমরা কি জানো? হুট করে কোনো কথা নাই বার্তা নাই, নেটওয়ার্ক 99+ হয়ে যায় মাহফুজ ভাইয়ের, এবং মেহেদি ভাইয়ের এই হয় 50, তারপরে হয়ে যায় 200, 300, 400, যার কারণে লঞ্চ প্যাড লাগায়, লঞ্চ প্যাডের উপর উঠে কোনো কাজ করতেছিল না। তো তারপরে আর কি, যেই কথা সেই কাজ, মাহফুজ ভাই ওখানে যায় মরে, তারপরে আমাদের মেহেদি ভাইও শেষ। লাস্টে আলিফ কিন্তু এখানে ফুল স্কোয়াডটাকে প্রেসারে রাখার চেষ্টা করে, এই মাঝখানে সুযোগে প্রান্তদাতা বেরোয় যায়। তো প্রান্তদাতা বেরোয় যাওয়ার পরে স্কোয়াডকে টুকটাক রিভাইভ দেয়, বাট রিভাইভে কোনো কাজ হয় না, কেননা লাস্ট জোনেও 22টা লাইক তোমরা দেখো। তো তারপর আর কি, আমরা ওখানে হয়ে যাই 8 নাম্বার টিম, এবং শুরুতে কিন্তু ছিল আমাদের 3 কিল টোটাল। আমরা প্রথম ম্যাচে পাই 6 পয়েন্ট। সম্পূর্ণ ম্যাচটাই আমাদের নষ্ট হয়েছে পুরাপুরি আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য। নেটওয়ার্ক প্রবলেমটা ছিল শুধুমাত্র মাহফুজ ভাই এবং মেহেদি ভাইয়ের। কেন হইলো, কি কারণে হইলো, এটার কোনো উত্তর নাই, বাট হয়েছে। তাদের ভিডিওতে তোমরা শুন দেখতে পারবে এগুলা। তো প্রথম ম্যাচ নেটওয়ার্ক প্রবলেম হয়ে যাওয়ার পরে আমাদের টিমের সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতে থাকে যে এরকম হুট করে যদি নেটওয়ার্ক বাড়ি মারে। ল্যান্ডিং করার পর মোটামুটি সব ঠিকঠাক ছিল, বাট কিছু হয় নাই, তারপর হঠাৎ করে এরকম হয়ে গেল, যার কারণে সবার মনে একটা আতঙ্ক কাজ করে। বাট যদিও বা তার পরবর্তী 5 ম্যাচের এক ম্যাচেও নেটওয়ার্ক কোনো বাড়ি দেয় নাই, নেটওয়ার্ক প্রবলেম হয় নাই, শুধুমাত্র শুরুর ম্যাচটাতে এটা ছিল। তো দ্বিতীয় ম্যাচে আমাদের ভুল কোথায় দেখো, আমাদের টিমমেট ল্যান্ডিং করে কোথায়, ফর্জে, বাট কিল কয়টা, 3টা। ল্যান্ডিং কিন্তু করার কথা ছিল না ফর্জে, ল্যান্ডিং করার কথা ছিল আমাদের স্কাইলজে। তো স্কাইলজে ল্যান্ডিং করার টাইমে আমাদের সাথে স্কোয়াড ছিল, তো যার কারণে কিন্তু এখানে 3টা কিল মেরে দেওয়া হয়, এবং একটা প্লেয়ার ভাগতেছিল ফর্জে রিভাইভ দেওয়ার জন্য। তো এই কথাটা অনেক আগে থেকে আমাদের টিমকে সতর্ক করা হয়েছে যে সিঙ্গেল প্লেয়ারের পিছে ভাগবা না, সিঙ্গেল প্লেয়ারের পিছে যাবা না। তবুও সিঙ্গেল প্লেয়ার মারতে যায়, এবং এটাকে মারতে গিয়ে দাদা মরে যায়, তারপর এক এক করে 3 জন মরে যায়। লাস্টে আলিফ বেঁচে ছিল, টুকটাক রিভাইভ যদিও বা দিছিল, লাস্টে প্রান্ত এক একে সার্ভাইভ করে। অ্যান্ড এই ম্যাচে আমরা 9 নাম্বার টিম। এই হইলো আমাদের ঘটনা। এই ম্যাচে সম্পূর্ণ বড় ভুল ছিল সিঙ্গেল প্লেয়ারের পিছে যাওয়া, যেটা একদমই করা উচিত হয় না। এটা বারবার বলা হয়েছিল, বারবার সতর্ক করা হয়েছিল। যেহেতু আমি ওরকম ভাবে ছিলাম না, ওইরকম ভাবে টিমে কেউ ভাবে জোর করে বলতে পারে নাই বা জোর দিয়ে বলতে পারে নাই, আর সবার মনে একটা আতঙ্ক কাজ করতেছিল সর্বপ্রথম 2 ম্যাচ যাওয়াতে। প্রান্ত দাদাকে ফার্স্ট রাশার প্লাস আইজিএল এর দায়িত্ব আমি দিয়েছিলাম, বাট সে আইজিএল তো দূরের কথা, ফার্স্ট রাশেও সঠিক খেলতে পারতেছিল না, কেননা টিমের উপরে ভয় করে, কারণ সে দায়িত্ববান প্লেয়ার, দায়িত্ব নিয়ে খেলে। ওই দায়িত্বটা যখন তার মধ্যে ছিল, তখন সে ভাবতেছিল যে আমাদের টিমের ফার্স্ট রাশার বা সেকেন্ড বা থার্ড রাশারের নেটের ইস্যু, আলিফ তো ওইরকম ভাবে কি আর করবে দুজনে মিলে এই এত বড় একটা লবিতে, এই ভয় কাজ করে। বাট দ্বিতীয় ম্যাচে সিঙ্গেল প্লেয়ার মারার চক্করে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। এই ছিল আমাদের দ্বিতীয় ম্যাচের ভুল। তো দ্বিতীয় ম্যাচের ভুলটা করার পরে তারপরে তো 5 মিনিট প্রত্যেক ম্যাচের পর সময় থাকে, ওই 5 মিনিটের মধ্যে আমি অ্যানালাইসিস করতেছিলাম যে ম্যাচের ভিতরে কি হয়েছে না হয়েছে, সব কিছু সবার কাছ থেকে শুনছিলাম কি ভুল হইলো না হইলো। তো ওই মুহূর্তে আমি সব শোনার পরে সাথে প্রান্ত দাদার রোল ফার্স্টে থেকে থার্ডে শিফট করে দিই, যে দাদাকে বলি দাদা তুমি আর ফার্স্টে খেলো না, তুমি থার্ডে খেলো। থার্ড ম্যাচ থেকে দাদা পুরা গ্রেনেডের ক্যারেক্টার, গ্রেনেডের পেট সব নিয়ে আসে, এবং এই ম্যাচে
কি হয় তোমরা দেখো, এবং মেহেদি ভাইকে আমরা ফার্স্ট আসে শিফট করি, কেননা দাদা অনেকটাই প্রেশার নিচ্ছিল, প্রেশার নিয়ে ফার্স্ট আসার খেললে খেলা জীবনেও হবে না, এজন্য আমি দাদাকে থার্ডে শিফট করি। এবং এই ম্যাচে কি হয়, অ্যালপাইন ম্যাচ, আমাদের ল্যান্ডিং এ ক্ল্যাশ থাকার কারণে আমরা একটু সাইডে ল্যান্ডিং করাই শুরুতে স্টেডিয়ামে, যেখানে আমাদের কোনো ক্ল্যাশ ছিল না, ওখান থেকে লুট করে আস্তে ধীরে ফর্জের দিকে নিচে চলে আসে আমাদের টিমমেট। বাট এখানে দাদা লঞ্চ মেরে যখন জন্য মুভ করতেছিল, আলিফ লঞ্চ প্যাডটা একটু উপর করে মারতে যায়, ছাদের উপর পড়ে যায়, এবং দুই সাইডে দুই স্কোয়াডের চাপে আলিফের জয় বাংলা ওখানে হয়ে যায়। তো এখানে আমাদের একটা মাইনাস পয়েন্ট শুরু হয়ে যায়। আমাদের টিমে ছিল 3 জন, বাট তবুও তারা যথেষ্ট সাহস নিয়ে ছিল, যতটুকু করা যায় করবে। আর প্রত্যেকটা রোটেশনে আমাদের প্ল্যান ছিল জোন আমরা আগে ধরবো, তারপরে ফাইট করবো, কেননা ফাইট করতে গেলে থার্ড পার্টি ফোর্থ পার্টি আসবে স্বাভাবিক। বাট তারপরে কিন্তু আমাদের স্কোয়াডের উপরে এনএক্সবির ফুল টিম রাশ করে দেয়। বাট এখানে আমাদের মাহফুজ ভাই বেস্ট একটা খেলা দেয়, দাদাও মোটামুটি বেস্ট খেলা দেয়, মেহেদি ভাইও দেয়। তো সব মিলে এখানে আমাদের টিম এনএক্সবির 3 জনকে মেরে দেয়, এবং লাস্টে কিন্তু একজন হয়েছিল, এটাকেও পরে মেরে দেওয়া হয়। তো 3v4 ফাইটটা জেতার পরে ওখান থেকে আমাদের টিমের উপরে কি একটা প্রেশার যায় দেখো। ওখান থেকে যখন উপর দিকে যাচ্ছিল, জেবি স্কোয়াড ছিল উপরে, তো জেবির উপরে গ্রেড মেরে মোটামুটি 3 জনের অবস্থা একদম টাইট করে দেয়। তো তারপরে রাশ করে দেয় শর্ট রেঞ্জে, রাশ করে দেওয়ার পরে মোটামুটি এখানে দেখো 2টা প্লেয়ার ডাউন, লাস্ট ওয়ান বেঁচে ছিল। ঠিক এই টাইমে এখানে চলে আসে গ্রেনেড, তাও আবার থার্ড পার্টি একটা স্কোয়াড। শুধু থার্ড পার্টিতে ভাই নিচে থেকে যে টিজিরা ফোর্থ পার্টি মারে, তো 2 পার্টির মার খেয়ে এই ম্যাচে আমাদের অবস্থা একদমই টাইট হয়ে যায়। বাট যদি বা টুকটাক কিল ছিল, সব মিলে এই ম্যাচে আমাদের পয়েন্ট হয়ে যায় 26, এবং আমরা ছিলাম 11 নম্বরে, চলে আসি 7 নম্বরে। তো যাই হোক, তারপরে আমাদের টিম আমাদের কাছে চলে আসে, তারপরে তাদেরকে অনেক বোঝানো হয়, বলা হয়, এবং কালহারি ম্যাপটা আমাদের অনেকটা ফেভারে থাকে, বিকজ আমাদের রোটেশনে এরকম কোনো প্লেয়ার ছিল না। তো যার কারণে আমি ডাইরেক্ট বলি, এই ম্যাচটাতে সর্বপ্রথম টার্গেট রাখবা কমেন্ট পোস্টার জোন, পড়লেই কমেন্ট পোস্টার ধরে রাখবা। অ্যান্ড ওখানে ধরে রাখতে রাখতে ফাইনালি এই ম্যাচটা আমাদের বুইয়া হয়ে যায়, এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল আমাদের সাপোর্টার মাহফুজ ভাই। মাহফুজ ভাই তার বেস্ট চেষ্টা করে গেছে সাপোর্টার হিসেবে, অ্যাজ এ সাপোর্টার। অ্যান্ড দেখো স্ট্যান্ডিংটা দেখো, আমরা ছিলাম কয় নাম্বারে, 11 থেকে 7 থেকে চলে আসছি 4-এ, এবং এখানে আমাদের 2-এ যেতে লাগে মাত্র 2, আর 1-এ যেতে লাগে মাত্র 14 পয়েন্ট। তো তারপরে মোটামুটি সবার মনে একটা মোটিভেশন কাজ করা শুরু করে। তারপর সবাইকে আমি বুঝাই যে রিল্যাক্সে খেলো, ফ্লোটা ধরে রাখো, হয়ে যাবে। যদিও বা প্রথম 2 ম্যাচ পরে অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম, অনেক মজা নিচ্ছিলাম বলতেছিলাম, বাট তারপরে এই 2 ম্যাচ পরে আমাদের আশার আলো জাগতে থাকে, এবং এই আশার আলো জাগতে তার পরবর্তী ম্যাচ ছিল আমাদের অ্যালপাইনের পরে তো আমাদের চলে আসছে কালাহারি শেষ হয়ে গেল। তারপর ছিল নেক্সটটা, যে ম্যাপে আমাদের ল্যান্ডিং পয়েন্টে কোনো ক্ল্যাশ ছিল না। তারপরে টুকটাক আমরা হালকা পাতলা লুটটুট করে যাওয়ার পরে আমরা মিডল ধরে বসেছিলাম, বাট তারপরে আমাদের দাদার একটা লঞ্চ প্যাড মারা ভুল হয়ে যায়। তাও ভুল হয়েছে কেমন আমি বলি, দাদার খেলতে সময় হাত হিউজ ঘামে, লঞ্চ প্যাড মারতেছে একটা ঘরের ছাদে, লঞ্চ প্যাডটা চলে গেছে ঘরের ছাদের বাইরে, জোরে বাইরে চলে যায়। তো যার কারণে ওখানে মোটামুটি একটা ভেবাচাকা অবস্থা হয়ে যায়। তারপর মাহফুজ ভাই লঞ্চ প্যাড স্কোয়াডের মুখে পড়ে যায়, এবং অনেকটা উল্টাপাল্টা কারণ হয়, পুরোটাই ছিল লঞ্চ প্যাডের ভুল। ওইটাতে আমি ওইরকম ব্যাড লাক এতটাও বলবো না, কারণ আমাদের টিমের মধ্যেই অনেকটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো যার কারণে কিন্তু ওই ম্যাচটা আমাদের একদমই মোটামুটি ধরতে গেলে নষ্ট হয়ে যায়। তো যার কারণে আমরা কিন্তু চলে যাই ওই 4-5 নাম্বারে ছিলাম, একবারে নিচে চলে যাই না। তো এখন তার পরবর্তী ম্যাচ ছিল আমাদের সোলারা। তো সোলারা ম্যাচে কি হয়েছে এগুলো আমি তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে চলে যাব বাকি ম্যাচগুলোতে, বাকি কাহিনীতে। তো সোলারা ম্যাচে আমাদের ভুলগুলো এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমাদের টিমের স্লাইড মেরে জোনে মুভ করতেছিল, জোনটা একটু অন্যদিকে দেয় আমাদের উল্টা পাশে, বাট এখানে আলিফ স্লাইড থেকে পড়ে গিয়ে পুরো একটা স্কোয়াডের মাঝখানে পড়ে যায়। বাট যদিও বা 3 জন টিমের দিকে চলে আসছিল, এবং এখানে মাহফুজ ভাই এবং দাদা তার সাথে মেহেদি ভাই মিলে ভালোই ফাইট ব্যাক দেয়, এবং যে ফাইট ব্যাকের কারণে এই ফাইটে আমরা কোনো মতে জিতে যাই। বাট জিতে যাওয়ার পরবর্তীতে ইনস্ট্যান্ট 3টা প্লেয়ার আমাদের মুখে রাশ করতে চলে আসে। এখানে দাদা একটাকে পুরো লাল মেরে উড়াই দেয়। তারপরে মেহেদি ভাইয়ের এখানে একটা ভুল ছিল, সে রাশ করতে যায় না। তো রাশ কেন করতে যায় না তার কোনো উত্তর নাই, সিচুয়েশন ডিমান্ড, এবং তার পরবর্তীতে টুকটাক ভুলের কারণে পুরাই জয় বাংলা। বাট যদিও বা আমাদের পয়েন্ট হয়ে যায় 73, আমরা ছিলাম 4 নম্বরে। অলরেডি কিন্তু 2টা টিমে পয়েন্ট রাশ অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। যেহেতু 2টা টিমের অলরেডি পয়েন্ট রাশ অ্যাক্টিভেট হয়ে গেছিল, তো যার কারণে আমাদের টিমমেটরা অনেক ভয় ছিল। বাট আমি একটা কথাই বলছি যে ভাই পয়েন্ট রাশ যেমন এটা অ্যাক্টিভেট হোক, তোমরা ম্যাচে বইয়ে নিবা, তোমরা বইয়ে নিলে তো তার ম্যাচ শেষ হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো তারপর আর কি এই ম্যাচে সেম কালারির জোন কমেন্ট পোস্টে টুকটাক ধরে আর্সেনাল পর্যন্ত আসে। বাট আমাদের কিভাবে স্যান্ডউইচ বানায় একবার দেখো, এখান থেকে মারতেছে ডিকে, রাইট থেকে আরএফএক্স, তারপরে আরসি, দূরে থেকে আরএইচকে, 4 টিম মিলে ভাই আমাদের মাইরা পুরা ভস্কায় বানায় ফালায় একদম পুরা। তারপরে আর কি আমাদের টিমমেট গ্র্যাপলিং মারতে যায়, একজন আরেকজনের সাথে বেজে যায়, আবার আরেকজন লঞ্চ প্যাড মারতে যায়, ওই গ্র্যাপলিং আর সাথে বেজে পড়ে, এবং লাস্টে আলিফও লঞ্চ প্যাড মারতে যায়, দাদার পিছে বেজে যায়। তারপর এক করে পরে অবস্থা খারাপ, তারপর আরসিরা রাশ করে দেয়, 2 জন টিমমেট ছিল ওখানেই শেষ। এবং এই ম্যাচে মোটামুটি আমাদের কিল পয়েন্ট ছিল সব মিলে ব্যাপারে 16 পয়েন্ট ছিল আমাদের এই ম্যাচে, এবং আমরা চলে যাই 3 নম্বরে। আর মাত্র 4 পয়েন্ট লাগে 2 নম্বরে যাইতে, এবং ভাই চ্যাম্পিয়ন রাশ যেহেতু অ্যাক্টিভেট হয়ে গেছে, বুইয়া নিলে তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। কে 1-এ আছে 2 আছে ওটা দেখার বিষয় ছিল না আমাদের। তো এখন এই ম্যাচে আমাদের কি ভুল হওয়া হয়
একটা ভুল সারা জীবনের কান্না, একটা ভুল আমাদের স্বপ্ন একদমই শেষ। ভুলটা ছিল আর কিছুই না, ইন্টেলেক্ট সেন্টারে ল্যান্ডিং করার কথা ছিল আমাদের টিমমেটের রাশার এবং সেকেন্ড রাশার মানে আমাদের মেহেদি ভাই সাথে হচ্ছে আমাদের মাহফুজ ভাইয়ের ল্যান্ডিং করার কথা ছিল এক জায়গায়, দাদার ল্যান্ডিং করার ছিল কথা ছিল এক জায়গায়, বাট সবাই উল্টাপাল্টা জায়গায় ল্যান্ডিং করে এবং লাস্টে দেখো 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 দাদা যে ভেগে চলে আসে 1 মিনিটের মাথায় আমাদের টিমমেট 3 জন মরে যায়। 7 মিনিট পর্যন্ত ওখানে আমাদের হোল্ড করে থাকা লাগে, কেননা আমাদের মাথার উপরে ফুল একটা স্কোয়াড ছিল, যার কারণে 1 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত আমাদের এক জায়গায় বসে থাকা লাগে, কেউ কাউকে রিভাইভ দিতে পারে নাই। লাস্টে দাদা 1-2 জনকে রিভাইভ দেয়, বাট ওই রকম কিছু করার ছিল না। লাস্টে মাহফুজ ভাই মরার মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টের জার্নি এখানেই ধরতে গেলে শেষ হয়ে যায়। তো লাস্ট ম্যাচে একটি ভুল সারা জীবনের কান্না, ওই কথাটা আমি তোমাদের বলবো, কেননা আমাদের লাস্ট ম্যাচে অনলি পয়েন্ট লাগতো কত জানো? 10 পয়েন্ট নিতে পারলেই আমরা চলে যেতাম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল থেকে সরাসরি ইন্দোনেশিয়ায়। আমাদের ফেস্টিভ্যাল হয়ে যেত, সবকিছু হয়ে যেত, নতুন একটা স্বপ্ন নিয়ে যাইতাম, বাংলাদেশের জন্য কিছু করতে যাইতাম। অনেক প্ল্যান ছিল, অনেক টার্গেট ছিল, অনেকে অনেক হেড দিছে অ্যাজ এ ইউটিউবারের টিম হিসাবে, যে ইউটিউবারের টিমরা ইউটিউবিং করবা, র্যাঙ্ক পুশারের টিমরা জোন পুশ করবা, কেন টুর্নামেন্টে কি করতে আসছো, বাট তবুও আমরা ওইটুকু যোগ্যতা নিয়ে এই টুর্নামেন্টে যা করছি, তাহলে বুঝে নিও আমাদের যোগ্যতা কতটুকু ছিল বা ছিল না। যাই হোক ওটা বিষয় না, বিষয় হচ্ছে এখানে ওই লাস্ট ম্যাচ আমাদের ইন্টেলেক্ট সেন্টারের ল্যান্ডিং এ কি কি ভুল হয় আমি তোমাদের বলি। ইন্টেলেক্ট সেন্টারের ল্যান্ডিং এর কথা ছিল ব্রিজের দিকে আলিফের, ওখানে টোকেন লারা দিবে, এবং বাকি আমাদের 2 জন টিমমেটের ল্যান্ডিং করার কথা ছিল আর্সেনালে, ভেন্ডিং এ, আর্সেনাল বলতে সরি ভেন্ডিং এ একজন দাদা টোকেন লারা দিবে, ভেন্ডিং এর সাইডের কন্টেনারে ফার্স্ট আসার সেকেন্ড আসার নেমে ফাইট ব্যাক দিবে, এরকম একটা প্ল্যান ছিল। ফার্স্ট আসার ছিল কে? আমাদের মেহেদি ভাই, সেকেন্ড আসার ছিল আমাদের মাহফুজ ভাই, থার্ডে ছিল আমাদের দাদা। বাট লাস্ট ম্যাচে কয়েকটা ম্যাচ মোটামুটি ভালো যাওয়ার পরে একটা জোশে চলে আসে। এবং আরেকটা কথা আছে, এখানে আমাদের ইন্টেলেক্ট সেন্টারে কোনো ক্ল্যাশ ছিল না, আগের যে একটা নেক্সট ম্যাচ ছিল ওখানে, বাট এই ম্যাচে কে বা কারা আমাদের জয় বাংলা করার জন্য আমাদের কাছে চলে আসে। যাই হোক ওগুলো আমরা বলবো না, যার ইচ্ছা হয়েছে করতে আসছে, এটা গেম হইতেই পারে, যাই হোক সেটা বিষয় না। তো এরকম কিছু একটা হয়েছে, আমাদের টার্গেট করে আমাদের উপরে ল্যান্ডিং করা হয়েছে, এবং ল্যান্ডিং এর পরে আমাদের দাদা এখানে কি ভুল করে আমি বলি, দাদা ল্যান্ডিং করার কথা কোথায়? পেন্ডিং এর সাইডে টোকেনে, বাট দাদা তাবাদ দিয়ে মিডলে যেখানে যে একটা ম্যাক্স গান থাকে ইন্টেলেক্ট সেন্টারের, ওইখানে ল্যান্ডিং করতে যায় একটা গানের উপর থেকে গান দেখে বলতেছিল গানটা আমি আগে পেয়ে যাব। বাট দুঃখজনক হলেও এটা সত্যি যে ওই গানটা দাদা না পেয়ে ইনিমি আগে পেয়ে যায়, তো যার ফলে আর কি হওয়ার, যা হওয়ার তাই হয়ে যায়। তো ইনিমি গানটা নিয়ে সুন্দর করে দাদাকে মেরে দেয়, এবং দাদা যেহেতু রোটেশনটা চেঞ্জ করছে, তো যার কারণে কিন্তু পুরা টিমে একটা উল্টাপাল্টা হয়ে যায়। ওইদিকে মেহেদি ভাইও দাদার পিছে পিছে নেমে যায়, আর মাহফুজ ভাই তার ল্যান্ডিং পয়েন্ট ঠিক ছিল অ্যাজ এ সাপোর্টার হিসেবে, তার যে কন্টেনার নামার কথা ওখানে নাম ছিল, মেহেদি ভাইয়ের কন্টেনার নামার কথা ওখানে নামলে মোটামুটি সব ঠিকঠাক হয়ে যাইতো। বাট মেহেদি ভাইও দাদার পিছে পিছে চলে আসে, কেননা এতদিন দাদাকে আমরা ফার্স্ট আসে রাখাই খেলছি, ফাইনালে আমরা 2 ম্যাচ পরে অবস্থা দেখে রোলটা চেঞ্জ করাইছি। তো রোলটা চেঞ্জ না করলে আমাদের অবস্থা আরো খারাপ হইতো, বিশ্বাস করো আর না করো, কেননা দাদা এতটা ঘাবড়ায় ছিল, ওই নেট প্রবলেমের কারণে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছিল, আর এমনিই পারফরমেন্স অনেকটা ড্রপ যাচ্ছিল। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওইখানে এক ভুলের কারণে আমাদের টিমে থেকে তারপর এক এক করে 3 জনকে মেরে দেওয়া হয়, আলিফকে হিটলিস্ট করে দিয়ে মারা হয়, এবং লাস্টে কিন্তু দাদা কোনো মতে ভেগে এসে সাইড থেকে যে ছাদের উপরে আমরা আসি লঞ্চট মেরে, ওই ছাদের উপরে ফুল স্কোয়াড বসেছিল, দাদা নিচে বসে কোনো মতে অনেকক্ষণ সার্ভাইভ করে 1 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত ম্যাচ চলতেছিল, ওখানেই বসা, তারপরে রিভাইভ দেয়। তারপর তো বুঝতে পারতো সেকেন্ড জনের ওয়ার্নিং চলে আসছে, ওইখানে কি অবস্থায় কি করা যায়, লুটটুট কিছুই পায় না, এক এক করে সব শেষ। মাহফুজ ভাই লাস্টে বেঁধেছিল, সেও শেষ। এবং ওভারঅল স্ট্যান্ডিং যদি আমরা এখানে ভালো করে দেখি, তাহলে দেখার পরে আরো অনেকটা ডিপ্রেশনে চলে যাবো ভাই। আমরা হই এই টুর্নামেন্টে 5 নাম্বার, 1 পয়েন্ট বেশি থাকলে আমরা হইতাম 3 নাম্বার, আর 4 পয়েন্ট বেশি থাকলে আমরা হয়ে যেতাম 2 নাম্বার, চলে যেতাম ইন্দোনেশিয়ায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। কিছু কিছু হেটার্সদের জবাব দিতে, হাজার হাজার লাখ লাখ ভালোবাসার মানুষের ভালোবাসা দেখাইতে। যাই হোক কি আর বলবো, কপালে ছিল না, চেষ্টা কম করি নাই, সম্পূর্ণ দিয়ে চেষ্টা করা হয়েছে, এবং ফাইনালে আমি কেন খেলতে পারি না এটাই আমি এখন তোমাদের বলবো। আর হ্যাঁ, যদি আমরা লাস্ট ম্যাচে চ্যাম্পিয়ন হইতে পারতাম তাহলে কিন্তু এই টুর্নামেন্টেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতাম, মানে আর কি লাস্ট ম্যাচে যদি বুঝে নিতে পারতাম তাহলে আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যেতাম, কারণ আমাদের চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট ছিল। বাট দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আমাদের টুর্নামেন্টের জার্নি এখানেই আপাতত, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জার্নি এখানে শেষ। বাট যদিও বা বাংলাদেশের জার্নি এখনো শেষ হয় নাই, বাংলাদেশ থেকে টিম রেড হক্স, বাংলাদেশ থেকে টিম রেড ক্লিফ, দুজনেই কিন্তু যাচ্ছে ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে। অবশ্যই তাদেরকে বেস্ট সাপোর্ট, ভালোবাসা দেখাবা। যদিও বা এখন আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ না, এখন দেশের জন্য বাইরের দেশের সাথে যুদ্ধ, তো এই জন্য অবশ্যই বাংলাদেশকে বেশি বেশি সাপোর্ট করতে হবে। অবশ্যই বাংলাদেশ, না বাংলাদেশ টপ 1, না রাত ভাই ওয়াইটি, না রেড হক্স, না রেড ক্লিপ, অবশ্যই বাংলাদেশ আগে, তারপরে যে টিম ভালো গেল। যাই হোক পয়েন্টে চলে আসি। পয়েন্ট হচ্ছে এখন আমাদের এই টুর্নামেন্টের ফাইনালে কেন আমরা ছিলাম না। হ্যাঁ গাইস, এই টুর্নামেন্টের ফাইনাল আমি খেলি নাই, তার মেন কারণ ছিল
ফেস রিভিল ইস্যু। যখন আমরা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠি তারপরে আমাদের বলা হয় সবাই হোটেলে চলে আসো, হোটেলে যাওয়া হয়, A to Z অনেক কাহিনী। এবং ওখানে যাওয়ার পরে জানতে পারলাম আমরা এই টুর্নামেন্ট নাকি ল্যান আকারে হচ্ছে। ল্যান বলতে ওয়াচ পার্টি, সামনে বসে খেলা লাগবে, দর্শক থাকবে মোটামুটি 2-3 হাজার, তাদের সামনে বসে খেলা। বুঝতে পারতেছো কি এমন একটা ক্রাউড হইতে পারে? তো সামনে বসে খেলতে গেলে তো ফেস্টিভ্যাল হয়েই যাচ্ছে, অনেক কাহিনী। তো তারপরে আমি ভাবলাম যদি আমাদের টিম 1 এবং 2 যায় তাহলে আমরা ফেস্টিভ্যাল করব, এবং আমি যদি টিমে না থেকে আমাদের টিমে ফায়ার পাওয়ার বাড়ানো যায় তাহলে তো মাহফুজ ভাইকে অবশ্যই দরকার। তো যার কারণে আমি মাহফুজ ভাইকে নামাই দেই আমার জায়গায়, এবং 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 দাদাকে বোঝানো হয় লিডিং এর সম্পর্কে A to Z। তাকে আমি মোটামুটি 5-6 দিন সব বুঝিয়ে দেই। আগে থেকেও টুকটাক অনেকগুলো টুর্নামেন্টে আমি ছিলাম না। কেন ছিলাম না এটার কারণ এখন এইটাই যে আমার টিমকে যে কোনো মুহূর্তে যদি আমার না নামা লাগা লাগে তাহলে তাদের ব্যাকআপ হিসেবে আমি পাঠিয়ে দিব, এরকম একটা টার্গেটে ছিলাম। তো এই অবস্থায় হুট করে আমরা জানতে পারি যে আমার ফেস্টিভ্যাল করতে হবে, আমি নাকি ল্যান ছাড়া খেলতে পারবো না, এমন কাহিনী অনেক কিছু। তো তারপরে আর কি আমি আশাবাদ দিয়ে দিই যে না, আমার এই টুর্নামেন্টে খেলা হবে না, আমি আমার টিমকে ওইভাবে রেডি করি। তো টিমের সবাইকে রেডি করি, দাদাকে লিডিং এর সবকিছু দেখাই দেই, ল্যান্ডিং কই করবে না করবে A to Z বিস্তারিত সব দেখাই দেই, ব্যাকআপ প্ল্যান কয়জন পড়লে কোন জায়গায় যাব, কি করবো না করবো সব মোটামুটি শিখিয়ে দেওয়া হয়, সব নিয়ে অ্যানালাইসিস করা হয়, সব দেখাই দেওয়া হয়। এবং লাস্টের দিন এসে আমরা জানতে পারি এই টুর্নামেন্টের ল্যান্ডটা হচ্ছে না। তো ল্যান্ড কেন হচ্ছে না ওটা বাংলাদেশের ভিতরের বিষয়, ওই বিষয়ে আমি কথা বলবো না। তো ল্যান্ডটা যেহেতু হয় নাই, আর আমরা মোটামুটি 6-7 দিন টোটালি গেমও খেলছিলাম না, সবাইকে বোঝানোর উপরে ছিলাম। মাহফুজ ভাইয়ের মন মানসিকতা একভাবে রেডি করছি, সবাইকে ওইভাবে প্ল্যান করছি। তারপরে যদি আমি এখন না খেলি তাহলে জিনিসটা কেমন হয়ে যায়, মানে সরি আমি যদি এখন খেলে ফেলি তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। তার মধ্যে আমি 6 দিন টোটালি গেমই খেলি নাই। তো 6 দিন গেম না খেলে যদি আমি ফাইনালে নেমে যাই তাহলে কি অবস্থা হতে পারে তোমরা তো বুঝতে পারতেছো। কারণ আমার প্ল্যান ছিল আমি না খেলে আমার টিমকে ওইভাবে রেডি করা, ওই রকমই তো পরিকল্পনা অনুযায়ী হওয়ার কথা ছিল। বাট যদিও বা কিছু কারণবশত ল্যান্ড হয় নাই, এবং শেষমেশ আমিও এই কারণে খেলতে পারি নাই। তো আমি না খেলার পিছনে এটাই ছিল, যদিও বা আমার সুযোগ ছিল খেলার, বাট আমি ইচ্ছা করে খেলি নাই, কারণ আমি টিম ওইভাবে রেডি করে ফেলছিলাম 7 দিনের মধ্যে। তার আগেও তো 1 মাস আমাকে ছাড়া অনেকগুলো ম্যাচ খেলা হয়েছে তাদের মধ্যে। যাই হোক, প্যারাডাইজ চিল, এই ছিল আমাদের ঘটনা, রহস্য, কাহিনী। আশা করতেছি তোমরা এই অবস্থায় আমাদের হেড না দিয়ে পাশে দাঁড়াবা, এবং বাংলাদেশ থেকে যে 2টা টিম গেছে তাদেরকে অবশ্যই ভালোবাসা সাপোর্ট দেখাইতে হবে, এবং 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 আমাদের ভুলে যেও না। অবশ্যই আমরা খুব খুব ভালোভাবেই ভালো কিছু করার চেষ্টা করব, যেহেতু এগুলার মধ্যে এত কিছুর মধ্যে আমরা এত প্রতিকূল পরিবেশ মোটামুটি টিকে আসি এখনো। আমার জায়গায় অন্য কেউ থাকলে মনে হয় না এখানে স্পোর্টস টিম নিয়ে আবার ভুংভাং করতে আসতো। যদিও বা স্পোর্টস টিম ভাড়া করে নিয়ে অনেকে অনেক ক্রিয়েটর হইতে পারে, বাট আমি কিন্তু আমাদের নিজেদের টিমকে রেডি করছি এভাবে। যাই হোক, সাপোর্ট ভালোবাসা দেখাও, ইনশাল্লাহ তোমাদের জন্য নেক্সটে ভালো কিছু করে দেখাবো। আল্লাহ হাফেজ, বাই বাই।